হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি উপন্যাসের 5 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই। প্রেম ভালোবাসা তোদের কাজ। ভালোবাসাটা ঠিক এই আরিয়ান তালুকদার আনাসের সঙ্গে যায় না। বুঝতে পারছিস কথাটি? আমি কাউকে বলি নাই আমাকে ভালোবাসতে। যে আমাকে চাইবে তার অবহেলা সহ্য করার ক্ষমতা রাখতে হবে। এই কথাগুলো বলেই আনাস নিচে চলে গেল। আরিশা, আরাত, রশ্মি, আমান 4জন নিচে নেমে এসে দেখলো যে আয়রা আর নিচে নেই। আয়রা ছাদ থেকে নেমে কাউকে কিছু না জানিয়ে সোজা নিজেদের বাড়ির দিকে চলে গিয়েছে। আমান আরিশাকে তাড়া দিয়ে বলতে লাগলো, আমি বের হব, চলো মামাদের সঙ্গে দেখা করা যাক। বলেই আরাত রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, তো শালিকারা, আবার দেখা হবে, আজকে গেলাম তাহলে, ঠিক আছে? আমানের কথায় আরাত মনমরা একটা হাসি দিল। রশ্মি হেসে উত্তর দিল, ইনশাল্লাহ ভাইয়া, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আমান হেসে আল্লাহ হাফেজ বলে আরিশাকে নিয়ে প্রথমে আহাত তালুকদারের ঘরের দিকে এগোলো। আরাত, রশ্মি, আরাত 2জন আরাতের রুমের দিকে চলে গেল। আদনান আরিশা আহাত তালুকদারের সঙ্গে কথা বলে আদনান তালুকদারের সঙ্গে দেখা করার জন্য বের হইল। আনাস, আশিক, হাবিব সিঁড়ি দিয়ে ওই সময় নামতে দেখলো তারা। তারপর আরিশা তাদের থেকে বিদায় নিয়ে আদনান সহ 4জনকে বাড়ি থেকে বের হতে দেখলো। আর আরিশা আরাতের রুমের দিকে চলে গেল। সময়টা সন্ধ্যা 7:47 ঘরে। ড্রয়িং রুমের সোফাতে বসে রয়েছে তালুকদার বাড়ির 2 কর্তা, আদনান তালুকদার এবং আহাত তালুকদার। আদনান তালুকদার সোফাতে বসে খবরের কাগজে মুখ ডুবিয়েছেন, আর আহাত তালুকদার চাতে চুমুক দিতে দিতে বা হাতে রিমোট নিয়ে টিভির একটার পরে একটা চ্যানেল পরিবর্তন করতেছে। ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকতে দেখা গেল রহিমা সুলতানাকে, মানে কি রশ্মির আম্মুকে। রহিমা সুলতানা ড্রয়িং রুমে এসে আদনান তালুকদার এবং আহাত তালুকদারকে দেখলো সোফাতে বসে, তাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আদনান তালুকদার এবং আহাত তালুকদার তো চোখ তুলে একবার সেই দিকে তাকিয়ে সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রহিমা সুলতানা সালামের উত্তর পেতেই এদিক ওদিক তাকিয়ে আদিবা তালুকদার এবং রাবেয়া তালুকদারকে খুঁজতে লাগলো। তখনই আহাত তালুকদার বলে উঠল, ভাবি, সবাই দোতলার রুমে আড্ডা দিতেছে, ওখানে আপনি সবাইকে পেয়ে যাবেন। রহিমা সুলতানা জি ভাইজান বলে দোতলার দিকে চলে গেলেন। এদিকে আহাত তালুকদারের মুখে বিরক্তির ভাব ফুটে উঠেছে। টিভিতে দেখার মতো কিছুই নেই। আহাত তালুকদার টিভিটা বন্ধ করে আদনান তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইজান, আজকে বাড়িতে আরিশার সঙ্গে আমানও এসেছিল, তোমার সাথে কি দেখা হয়েছে? আদনান তালুকদার খবরের কাগজটা টেবিলের উপর রেখে দিতে দিতে বললেন, দেখা হয়েছে। ছেলেটার ব্যবহার খুবই ভালো, অল্প কয়দিনে সবার সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। ওদের অনুষ্ঠানকে নিয়ে আতিফ এবং আহানার সঙ্গে একদিন কথা বলতে হবে। ছেলে তো আর বেকার না, সফল ব্যবসায়ী, তাহলে আর দেরি করার কি প্রয়োজন? মেয়েকে তাদের হাতে তুলে দিলেই তো হয়। আহাত তালুকদার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে আমানের পরিবারকে সঙ্গে নিয়ে একদিন বসতে হবে। আদনান তালুকদার ছোট ভাইকে বললেন, তরতিব কবে দেশে আসবে? আদিলের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নে। তরতিব দেশে আসলেই সবাই মিলে একসাথে বসা যাবে। আহাত তালুকদার ফোনটা বের করতে করতে আদিলকে ফোন দিতে দিতে বলতে লাগলো, তোমার ছেলেকে বাড়িতে থাকলেই বা কি আর না থাকলেই বা কি? কখনো কি বাড়ির বিষয়ে ওকে কথা বলতে দেখেছো তুমি? তুমি যদি ওকে জিজ্ঞাসা করো তাহলে ও তো সোজাচাপটা উত্তর দিয়ে দিবে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলতে বলতে আহাত তালুকদার ফোন লাগালো আদিলের কাছে। আদনান তালুকদার ছোট ভাইয়ের কথাতে দীর্ঘ একটি শ্বাস ফেলল। অন্যদিকে রহিমা সুলতানা রুমের ভিতরে প্রবেশ করতে করতে আহানা শেখ বলে উঠল, রহিমা ভাবি, এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম, আসেন আসেন, দেখেন জিনিসটি আপনার পছন্দ হয় কিনা। সবারটা সবার কাছে দিয়ে দিয়েছি, এখন শুধু আপনারটাই বাকি রয়েছে। কথাটা বলতে বলতে আহানা শেখ শাড়িটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। রহিমা সুলতানা ঘরের ভিতরের দিকে আসতে আসতে হাসি মুখে বলে উঠলেন, আহানা, তোমারও পছন্দের উপরে কি কারো কোনো কথা থাকতে পারে নাকি? অনেক সুন্দর হয়েছে শাড়িটা। কথা বলেই শাড়িটা হাতে নিয়ে দেখতে লাগলো। আহানা শেখ যেই দিন নিজের জন্য শপিং করতে বের হয়, সেই দিন আহানা শেখের সামর্থ্য অনুযায়ী সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। তবে কয়দিন পর পর তার শপিংয়ের শখ জাগে না। আহানা শেখের শপিং মানি 1-1.5 বছর পর, আর বাদবাকি টাইমে লতিফ শেখ নিজেই ওনার বইয়ের জন্য মাঝে মধ্যে শপিং করে নিয়ে আসে। লতিফ শেখ আহানা শেখকে এই বাড়িতে নামিয়ে দিয়ে সোজাসুজি নিজের বাড়ির দিকে চলে গিয়েছেন। রাবেয়া তালুকদার এবং আরিবা তালুকদার বিছানার উপর থেকে নেমে দাঁড়ালো। রাবেয়া তালুকদার তখনই বলে উঠল, তোমার বাড়িতে কি কাজ থাকে? হ্যাঁ, বাড়ির সঙ্গে বাড়ি, বলার আগে এসে হাজির হবে তা না। রহিমা সুলতানা হেসে উত্তর দিলেন, তার বলতে, তবে কোনো কাজ ছিল না ভাবি, আপনার ভাইজান ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে গিয়েছে। এখন বলেন, বিচ্ছু বাহিনীগুলো কই, আর দেখতে পাচ্ছি না যে? আদিবা তালুকদার বললেন,
ওদের শপিং আহানা দিয়ে দিয়েছে। যে যার শপিং নিয়ে ওরা এখন আরাতের রুমে সবগুলো বসে রয়েছে। আহানা সুলতানা তাড়াতাড়ি করে বলে উঠল, ভাবি আমার বের হতে হবে, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। কথাটা বলেই আহানা শেখ আরিশাকে ডাকতে লাগলো। আরিশা, আরিশা, কই তুমি? বাড়িতে যাবে না? আমি বের হব এখন। আম্মু 2 মিনিট ওয়েট করো প্লিজ, আমি আসতেছি। আরাতের রুম থেকে আরিশা চিল্লিয়ে কথাটা বলল। আহিন তখনই বলে উঠল, আপু ফুপি একাই বাড়িতে যাও, তুমি থেকে যাও না প্লিজ, অনেক মজা হবে আমাদের এখানে। আয়রা আপুর তো সেই সন্ধ্যার দিকে চলে গিয়েছে, তুমি অন্ততপক্ষে থেকে যাও, তাহলে আমাদের আরাত আপুর কাছ থেকে তুমি ভূতের গল্প শুনতে পারবে। আরিশা মুস্কি একটা হাসি দিল আর বলতে লাগলো, তোর আরাত আপুর ভূতের গল্প আমার জানা আছে রে ভাই। ওর গল্পের জন্য তোরা দুইজনই পারফেক্ট রয়েছিস। মাঝখানে শুধু রশ্মি তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আমি আর আয়রা বেঁচে গিয়েছি, না হয়তো রশ্মির মতো আমাদেরকেও ভুক্তভোগী হতে হতো। আরাত কিছু বলতে নিবে তার আগেই আরিশা আরাতের দিকে কিছু তাকিয়ে কিছু না বলতে দিয়ে চল চল আজকের জন্য আল্লাহ হাফিজ সবগুলারে বলেই সে হাঁটা ধরলো আর বলতে লাগলো, আমি যাই, আমার বোনটাকে গিয়েও তো একটু জ্বালাতে হবে তাই না? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবগুলা ভালো থাকবি বলেই আরিশার রুম থেকে বের হয়ে গেল। এদিকে রশ্মি আরিশার কথা শুনে হাসতে শুরু করলো। এবার আরাত রশ্মির দিকে রাখি লুকে তাকিয়ে বলতে লাগলো, আরিশা আপু আমার মান সম্মান নিয়ে গলা টিপে মেরে ফেললো, আর তুই এটা দেখে হাসতেছোস? দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। কথাটা বলেই আরাত রশ্মিকে বিছানায় ধাক্কা দিয়ে বালিশ দিয়ে মারতে শুরু করলো। রশ্মি এবার বলে উঠল, আরিশা আপুর রাগ তুই আমার উপরে দেখাচ্ছিস কেন সিমরি? সর সর এখান থেকে সর বলেই রশ্মির বিছানা থেকে আরেকটা বালিশ নিয়ে আরাতকে মারতে শুরু করলো। এদিকে আলবি বিছানার কাছে এগিয়ে এসে আরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়াবতী এভাবে তো হচ্ছে না, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি একটা কাজ করো। বিছানার ঝাড়ুটা আরাতের দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো আবার, তুমি বরং এটাকে ব্যবহার করতে পারো। সঙ্গে সঙ্গে আরাত রশ্মি দুইজন মারামারি বন্ধ করে দিয়ে আলবির দিকে কপাল কুঁচকে তাকালো। আলবি এবার ওদের দুইজনের দিকে তাকিয়ে নিল, মুখে একটা ব্যাককল মার্কা হাসি দিয়ে দিল আর বলতে লাগলো, ওহো তোমরা দুইজন তো বালিশ দিয়ে মারামারি করতে কমফোর্টেবল অনুভব করতেছো তাই না? কথাটা বলেই হাতের ঝাড়ুটা বিছানায় রেখে দিতে দিতে বলল, আচ্ছা ঝাড়ু থাক, তোমরা বালিশ দিয়ে কন্টিনিউ করতে পারো, আমার এতে কোনো সমস্যা নেই বলেই আলবি পিছনের দিকে পিছতে পিছতে মাথার ইশারায় বুঝালো, কন্টিনিউ কন্টিনিউ। আহিন দুহাত পকেটে দিয়ে সোফায় বসে এক কোণেতে বসে রয়েছে। ভাবটা দেখে এমন মনে হচ্ছে যে এখানে কোনো কমেডি শো চলতেছে আর আইন হচ্ছে সেই শো এর মেহমান। হঠাৎ সোফার এক কোণে পড়ে থাকা রশ্মির ফোনটা টুং টুং শব্দ হলো। রশ্মি এবং আরাত এরা দুইজনই বিছানার থেকে দাঁড়িয়ে নিজেদের জামা কাপড় ঠিক করতে করতে রশ্মি আহিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আহিন ফোনটা এদিকে দিয়ে যেত ভাই। আহিন মুখটা অসহায় ফেস করে বলতে লাগলো, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, ওহো আমি পারবো না, যদি তোমার ঠেকা পড়ে তাহলে তুমি এসে নিয়ে যাও, আমার উঠতে এখন ভাল লাগছে না। আরাত আহিনের সঙ্গে সুর দিতে দিতে আবার বলে উঠল, পোলা তুই বহুত ছেয়ানা, কথায় কথায় শুধু ধরস বাহানা, তুই আমার চ্যাংটা চেনা, কথা না শুনলে দিব তোরে পেলা। আরাত এইসব কথা শুনে এবার আবার আলভি বলতে শুরু করলো, মায়াবতী এত রাতে তোমাকে আবার কে মেসেজ দিলে গো? তুমি আবার আমাকে ধোকা দিচ্ছ না তো? কথাটা বলেই আলভি এবার একটু কান্নার ঢং করে আরাতের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, ও মায়াবতী, ও মায়াবতী, তুই অপরাধ করছস রে, আমার যত্ন করা ভালোবাসায় বাটপাট ঢুকাইছস রে, আমার ভালোবাসার অনুভূতির মধ্যে তুই কারে ঢুকাইছস রে, তোর কাছে পাইলে আমি কয়টা দিতাম নিজের মতো কইরা রে। রশ্মি তিনজন নিয়ে নাটকীয় দেখে একেবারে বিরক্ত হয়ে গেল, তাই তো সে বলতে লাগলো, চুপ করবি তোরা? এই আলভি আহিন রুম থেকে বের হয়ে যায় এখন, তোরা তিনজন একসাথে থাকলে শয়তানও তোদের আশেপাশে আসতে ভয় পায়। কথাটা বলে রশ্মি ওদের দুইজনকে হাত ধরে রুম থেকে বের করে দিচ্ছিল। আহিন আর আলবি বের হতে হতে আহিন বলে উঠল, এই রশ্মি আপু তুমি হয়তো বা আজকে খেয়াল করো নাই, আজকে আমি আগের মতো ভণ্ডামি করি নাই, কেমন যেন একটু ভদ্র হয়ে গিয়েছি আমি। আহিনের কথায় আরাত কানে পড়তেই আরাত রশ্মিকে ডেকে বলে উঠল, এই রশ্মি দাঁড়া দাঁড়া। আরাতের কথায় রশ্মি দাঁড়িয়ে গেল। আহিন আলবির মুখে হাসি ফুটে উঠল, এই যে তোমাদের লিডার তোদেরকে অপমানের হাত থেকে বাঁচাচ্ছে এখন। আরাত ওদের কাছে এগিয়ে এসে রশ্মির হাত থেকে ওদের দুইজনকে ছাড়িয়ে নিল। আরাত আলবি এবং আহিনের দুইজনের ঘাড়ে হাত রাখলো। রশ্মি বিরক্তর চোখ নিয়ে তাকালো তিনজনের দিকে, আর আহিন আর আলভি দুইজনই রশ্মির দিকে একটু ভাব নিয়ে তাকালো। আরাত আহিনকে বলে উঠল, তুই ভদ্র হয়ে গিয়েছিস তাই না? আহিনের মুখে দুষ্ট হাসি ফুটে উঠল এবং কে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলতে লাগলো, এই তো থোড়া থোড়া।
আইন কথাটা শেষ হতেই ঠিক সেই সময় আরাত দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলে উঠল, দেখছিস রশ্মি, ঠিক এইভাবে এই ভদ্রলোককে সম্মান করতে হয়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল রশ্মি। রশ্মি এবার হাসতে হাসতে আরাতের শৈলের উপর গড়াগড়ি খাচ্ছে। আরাত বিরক্তি হয়ে রশ্মিকে বলতে লাগলো, ম্যাম, হাসা শেষ হলে এবার চলুন আপনি। আপনার নাগর ওয়েট করতেছে আপনার মেসেজের রিপ্লাইয়ের জন্য। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আহিন আলভিকে বলতে লাগলো, দেখছিস আলভি, তোর মায়াবতী কতটা বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে। আলভি দরজার দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দিয়ে দরজার দিকে তাক করলো। আবার একটু নাটকীয় ভঙ্গিমাতে বলতে শুরু করলো, তুমি বিশ্বাসঘাতকতা করো না মায়াবতী, তুমি শুধুমাত্র আমারই। আইন আলভিকে টেনে নিয়ে যাইতে যাইতে বলতে লাগলো, তোর মায়াবতী অভিনয়ের জন্য সেরা রে। আলভির এইসব কথা বলার পরেই সে দৌড় দিয়ে পালিয়ে যেতে লাগলো। তখনই আরাত পিছন থেকে বলতে লাগলো, এই আলভি, কই যাস, দাঁড়া ওখানে। আইন আলভি ওখান থেকে দৌড়িয়ে পালালো। আহানা শেখ আর আরিশা কিছুক্ষণ আগে নিজের বাড়িতে চলে গিয়েছে। তারপর থেকে রাবেয়া আর রহিমা তিনজন মিলে একসাথে রশ্মিকে নিয়ে কথা বলতেছে। তখনই আহিন আর আলভিকে দরজার সামনে দিয়ে যাইতে দেখে রহিমা সুলতানা আলভিকে ডেকে উঠল। আলভি নিজের মায়ের গলা শুনে ফুপিয়ে বলে উঠতে লাগলো, আম্মু চলো বাড়িতে যাব, এখানে আর 1 মিনিটও থাকবো না। তখনই রাবেয়া তালুকদার বলতে লাগলো, কেন, কি হয়েছে আলভি বাবা, তুমি কি কারণে রাগ করেছো? আহিন কি তোমাকে খুব বেশি জ্বালাতন করেছে? তাহলে আমাকে বলো একবার, ওর কান মলে দিব একদম। কথাটা বলতে বলতে রাবেয়া তালুকদার আহিন এবং আলভির দিকে এগিয়ে আসলো। আহিন মায়ের কথায় গাল ফুলিয়ে বলে উঠল, হয়েছে, তোমাদের মেয়েরা দোষ করবে, তার সব দোষ এসে পড়বো আহিন আলভির ঘাড়ে। আদিবা তালুকদার এগিয়ে এসে বলতে লাগলো, কেন, আরাত আর রশ্মি কি করেছে তোদের সঙ্গে? আহিন রাবেয়া তালুকদার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, জানো কাকিমণি, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ একটা ছেলের ফোন এলো। আমি ফোনের কাছে ছিলাম বিধায় ফোনটা রিসিভ করলাম। জানো তারপর কি হয়েছে? রহিমা, রাবেয়া, আদিবা তিনজন আহিনের দিকে প্রশ্নসূচক চাউনি নিয়ে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে? আলভি তো আহিনের দিকে হা করে তাকিয়ে আছে। কখন আবার এগুলো হইল? হ্যাঁ মানছে, রশ্মি আপুর ফোনে একটি মেসেজ এসেছে, কিন্তু মেসেজটা ছেলে করেছে না মেয়ে করেছে এটা তো আহিন দেখে নাই। আলভি আহিনের কথায় আহিনকে কোনো দিয়ে গোড়া মেরে ইশারায় জানতে চাইলো, তুই মিথ্যা বলছিস কেন? আহিন আলভির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চোখ টিপ দিয়ে আবার বলতে শুরু করলো, আমি যখন ফোনটা রিসিভ করলাম সঙ্গে সঙ্গে ফোনের ওপাশ থেকে একটা ছেলে কণ্ঠ ভেসে আসলো। আমি কিছু বলতে যাব, সঙ্গে সঙ্গে আরাত আপু আমাদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দিল এবং কি ফোনটাও কেড়ে নিল আমাদের থেকে। আলফির মুখে এবার একটু রাগ ফুটে উঠলো আর বলতে লাগলো, একদম মিথ্যা কথা বলবি না তুই আমার মায়াবতীর নামে। মায়াবতী কিছু করে নাই, সব দোষ ওই সাতচুন্নির। ওটা মায়াবতীর ফোন ছিল না, ওটা ছিল সাতচুন্নির ফোন। আইন আলভির দিকে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুই একটু সবসময় বেজি বোঝোস, ফোনটা যারই হোক, এখানে কথা হচ্ছে যে ছেলেটা ইম্পর্টেন্ট। আলভি আইনের কথায় বুঝতে পেরে বোকার মতো বলতে শুরু করলো, তুই কিভাবে জানলি একটা ছেলের মেসেজ ছিল? আলভির কথাটাতে আহিন এবার একটু মুখটা ভোলা ভোলা হাসি দিয়ে মা চাচিদের দিকে তাকালো। আহিন মিথ্যা কথা যে বলছে এটা এতক্ষণে মা কাকিরা বুঝে নিয়েছে। আহিন এবার ব্যাকুল মার্কে একটা হাসি দিয়ে আলভির মাথায় একটা গাট্টা মেরে বলতে শুরু করল, আরে বলদ, আমি যে এতক্ষণ মজা করতেছিলাম। মা কাকিদের দিকে তাকিয়ে হাসির চেষ্টা করলো, আবার বলে উঠল, কিচ্ছু বোঝে না। কথাটা বলেই আহিন এক প্রকার ওখান থেকে পালিয়ে গেল। ওখানে থাকলে নিশ্চিত মায়ের হাতে কানমলা খাওয়ার চাইতে গালের উপর থাপ্পড়ও পড়তে পারে। রাবেয়া তালুকদার আহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, ফাজিল একটা। রহিমা সুলতানা আলবির কাছে গিয়ে আলবির গালে হাত রেখে বলতে লাগলো, এই যে সারাদিন বড় বউকে সাতচন্নি সাতচন্নি করে রাগাস, যখন রশ্মি কানাডা চলে যাবে তখন কার সাথে এরকম ঝগড়া করবি শুনি? আলবি অবাক চোখে চেয়ে বলতে লাগলো, শাকচুন্নি কানাডা চলে যাবে মানে? তখনই আবার রহিমা সুলতানা বলতে লাগলো, তোর বাবা রশ্মিকে কানাডার ইউনিভার্সিটিতে পড়াবে, এই জন্য রশ্মিকে তোর বাবার কাছে নিয়ে যাইতে চাইতেছে। কিন্তু রহিমা সুলতানা নিজের পুরো কথাটা শেষ করার আগেই আলবি মন খারাপ করে বলে উঠল, তাহলে আমার মায়াবতীর কি হবে? আমার মায়াবতী থাকতে পারবে না সাতচন্নিকে ছাড়া। দেখো, সাতচন্নিও থাকতে পারবে না মায়াবতীকে ছাড়া। আর রইল ওই দুই দেশের কথা, সাতচন্নি তো কখনো যাবে না ওই দূর দেশে। আদিবা তালুকদার উৎসুক হয়ে তখন আবার বলতে লাগলো, সত্যিই আমিও এটাই ভাবছি, রশ্মি আর আরাত দুইজনে আলাদা হবে। কখনো না, আরাত তার রশ্মিকে ছেড়ে কোথাও যাবে না। ওরা ছোট থেকে কখনো আলাদা হয় নাই, সেখানে এখন দূর দেশে যাওয়ার কথা ভাবতেছেন আপনারা? রহিমা সুলতানা চিন্তিত মুখে বলতে লাগলো।
আমিও এটা নিয়ে টেনশন করতেছি ভাবি। আপনার ভাইজান আমাকে বেশ কিছুদিন আগেই কথাটা বলেছিল, রশ্মির এসএসসি শেষ হওয়ার পরে নাকি কানাডার ইউনিভার্সিটিতে ওকে পড়াবে, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই। ভাবছি এই বিষয়ে এসএসসি শেষ করার পরেই ওকে বলবো। এখন তো এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠতে হবে ওদেরকে। এই জন্য আজকে আপনার ভাইজান ফোন করে কথাটা রশ্মিকে জানাতে বলল। সঙ্গে এটাও জানিয়ে দিতে বলছে যে, সঙ্গে এটাও বলে দিয়েছে যে রশ্মি কানাডায় যাওয়ার পর পরে আমাদেরকেও কানাডায় আসা যাওয়া চলতেই থাকবে। কিন্তু রশ্মি তো রাজি হবে না আরাতকে ছাড়া দূর দেশে যাওয়ার জন্য। এখন কি করব বলেন তো ভাবি। আদিবা তালুকদার তখন আবার বলতে লাগলো, আমি তো মেনে নিতে পারছি না, মেয়েটা আমাদের ছেড়ে ওই দূর দেশে পড়ে থাকবে পড়াশোনার জন্য। কেন, বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে কি কলেজ ইউনিভার্সিটির অভাব পড়ছে নাকি? রশ্মিকে এত দূরে পড়াশোনার জন্য পাঠাতে হবে কেন? ভাইজান নিজেই তো ঠিকঠাক মতো দেশে আসে না নিজের বিজনেসের জন্য সবসময় কানাডায় পড়ে থাকে। তো এখন রেশমিকে পড়াশোনার জন্য নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকেও বাইরে নিয়ে যাবে, তারপরে আপনারা সবাই একসাথে কানাডাতে সেটেল হয়ে যাবেন। এইসব কথা শোনার পরে রহিমা সুলতান আবার বলতে লাগলো, না না ভাবি, আমরা শুধু আসা যাওয়া করব। আপনার ভাইজান তো বাংলাদেশেই সেটেল হওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে। আর মাত্র 2টা বছর, তাহলেই ওখানে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু সামনে নিতে পারবে, তারপরে বাংলাদেশে একেবারে সেটেল হয়ে যাবে। এতদিন আমাদের যাতায়াত চলতেই থাকবে কানাডাতে, রশ্মিও এতে কমফোর্টেবল হয়ে যাবে। আলভি এবার তার মায়ের কথায় বলে উঠল, আম্মু, তোমরা দেখি সব কিছুই ভেবে ফেলছো সাতচুন্নিকে না জানিয়েই। দেখো গিয়ে, সাতচুন্নি মায়াবতীকে ছাড়া কোথাও যেতে রাজি হবে না। বলতে বলতে আলভিন রাগ করে নিজের বাড়ির দিকে চলে গেল। রাবেয়া, আদিবা, রহিমা তিনজন চিন্তিত মুখ করে বসে রইল কিছুক্ষণ। রাবেয়া তালুকদার বলে উঠল তখনই, আগে রশ্মির সঙ্গে কথা বলা যাক। রহিমা সুলতানা মাথা জাগিয়ে বলল এবং উনি তালুকদার বাড়ি থেকে বের হয়ে গেল, নিজের বাড়ির দিকে চলে গেল। এভাবেই আজকের পর্বটি শেষও হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সিজান স্টোরি। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।